সোশ্যাল মিডিয়া বলি বা বিভিন্ন সংবাদের মাধ্যমে আপনাকে নিয়ে দেখা যায় সবথেকে বেশি সমালোচনা। আমার মনে হয় ওইটাই সবচেয়ে কঠিন রাত। এর থেকে কঠিন রাত আর কখনো জীবনে আসার সম্ভাবনাও সম্ভবত নাই। আচ্ছা, আপনার সাথে সাথে কি এই যে ২৪-এর আন্দোলনে যারা যুক্ত ছিলেন, এই সবার অবস্থা কি একসাথে এমন হইছে? আমরা যে জিওপলিটিক্যাল জায়গায় আছি এটাও অনেক গুরুত্বপূর্ণ এবং এখান থেকেও পুরো সাউথ এশিয়াকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সরি, বইয়ের প্রোগ্রামে আমরা রাজনীতি নিয়ে কথা বলতেছি। আপনি আসলে কোন টাইপের বই থেকে বেশি শিখছেন লাইফে? বেশি ইনফ্লুয়েন্স হইছেন? এবং এটা কিন্তু খুব বড় বইও না। গণঅভ্যুত্থানের সময়টার একটা দিনলিপির মতো জাস্ট ছিল আমার জায়গা থেকে। এখানে অনেকে অনেক সময় দাবি করে যে আসিফ মাহমুদ তো এইটা বলেনি, ওইটা বলেনি। এটার কারণটা হচ্ছে সিম্পলি এটা একটা দিনলিপির মতো। কোনো দিন নিয়ে হয়তো ২ পৃষ্ঠা লেখা আছে জাস্ট। বাট ওই দিনটা ডিজার্ভ করে যে ওই দিনকে নিয়ে এট লিস্ট আমি ২০ পৃষ্ঠা লিখি। তো ওই ডিটেইলসে আমি যাই নাই। একটা দল ধরেন ওয়ার্ল্ড কাপ জিতলো। আমরা মনে করি যে ১ মাস বিশ্বকাপ হইছে, ১ মাসে একটা দল বিশ্বকাপ জিতছে, তা কিন্তু না। আগের বিশ্বকাপে যখন মরক্কো সেমিফাইনালে গেল আমরা সবাই ভাবছি যে আরে মুসলিম দেশ বলে আমরা সাপোর্ট করি, কিন্তু আমরা সবাই ভাবছি ওরা বাই লাখ চলে গেছে। বাট আমি যখন যুবকের মন্ত্রণালয়ে ছিলাম, আমি মরক্কোতে গিয়েছি। আমি তাদের রয়্যাল ফুটবল একাডেমি একটা আছে, এটা দেখে আমার মনে হচ্ছে ওরা তো ওয়ার্ল্ড কাপ জেতা ডিজার্ভ করে। আজকে যদি আপনার কাছে একজন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্টুডেন্ট এসে বলে, "ভাই আমি দেশের জন্য কি করতে পারি?" আপনি তাকে কি পরামর্শ দিবেন? অনেকেই জীবিত থাকতেই মারা যায়, কারণ তার বেঁচে থাকাটা কোনো পৃথিবীতে ভ্যালুয়েট করতেছে না। আমি ওইরকম জীবন চাই না যে কখনো যে আমি বেঁচে আছি বাট আমি কোনো ইম্প্যাক্ট করতে পারতেছি না। আসসালামু আলাইকুম। আমি এনামুল হাসান। রকমারি লেখক আছেন প্রোগ্রামে আপনাদের স্বাগতম। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে যিনি আছেন, তাকে আপনারা সবাই চেনেন। কিন্তু লেখক হিসেবে সম্ভবত খুব কম মানুষই চিনেন আপনারা। আজ আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন লেখক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পাঠক, চলুন আজকের গল্প শুরু করি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনাকে তো ভাই মানুষ অনেক মানুষই চেনে, বিভিন্নজন বিভিন্ন পরিচয়ে চেনে। তবে লেখক হিসেবে সম্ভবত খুব কম মানুষই চেনে। এখানে বলা যায় আপনি একটু অজনপ্রিয় আরকি। আপনার নামের শুরুতে লেখক শব্দটা আপনার কাছে কেমন লাগে? প্রথমত আমি তো প্রফেশনালি আমি রাইটার না। আমি বই পড়ি, কিন্তু লেখক হিসেবে হয়তো জুলাই গণঅভ্যুত্থানের একটা ঐতিহাসিক ভূমিকা রাখার সুযোগের কারণে আমি চেয়েছিলাম যে ইতিহাসের এই পার্টটা আর্কাইভ হিসেবে থাকুক এবং ওই জায়গা থেকে তখন বইটা লেখা। এবং আমরা সাধারণত স্বাভাবিকভাবেই যত সময় যায় আমরা স্মৃতি ভুলে যাই আস্তে, আস্তে বা ডিস্টর্টেড হয়ে যায়। আ তো সেই কারণে খুব দ্রুত সময়ের মধ্যে তখন অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও লিখে রেখেছি, মানে একটা ঐতিহাসিক সময়কে সংরক্ষণের স্বার্থে। বাট লেখক শব্দটা আরো মোর ডিজার্ভিং কারোর জন্য ইউজ করা উচিত। আমাকে লেখক বললে হয়তো এটা জাস্টিফাইড হবে না। আপনার কেমন লাগে? মানে লেখক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজকে মনে হয় ১ম শুনছেন। হ্যাঁ, আজকে ১ম মানে এইভাবে ডেজিগনেটেড হওয়াটা আজকেই ১ম হয়তো। আম উম আমি খুব একটা ইউজড টু বা খুব একটা যে ফন্ড অফ বলতে পারি না। কারণ আমি নিজেকে ওই জায়গাটাতে হয়তো দেখি না। আপনার যে বই 'জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু' এই বইটা মোটামুটি আমরা যেহেতু বইয়ের অঙ্গনে আছি, ভালোই বিক্রি হয়েছে। আ এই বিক্রি নিয়ে অনেকে বলেন যে বিক্রিটা আসলে আসিফ মাহমুদের জনপ্রিয়তার কারণে হয়েছে। এইটা কি আপনি ইতিবাচক সমালোচনা বলবেন নাকি নেতিবাচক? না, এই বইয়ের তো প্রথমত সেরকমভাবে প্রমোশন হয় নাই। হ্যাঁ। মানে প্রমোশন আমি ওইভাবে করি নাই বা আমার প্রয়োজন বোধ করি নাই যে এটা পপুলারাইজ করতে হবে বা আমার জায়গা থেকে বই লেখার এটা কনটেক্সটটা ছিল যে আমি যত সময় যাবে ইতিহাস বিস্তৃত হতে থাকবে এবং হয়তো যেহেতু রাজনীতিতে আছি, নানা রাজনৈতিক বিবেচনা চলে আসবে যদি আরো দেরি করি। ওই জায়গা থেকে এটা একটা দিনলিপির মতো। গণঅভ্যুত্থানের সময়টার একটা দিনলিপির মতো জাস্ট ছিল আমার জায়গা থেকে। এবং এটা কিন্তু খুব বড় বইও না। আ এবং এখানে অনেকে অনেক সময় দাবি করে যে আসিফ মাহমুদ তো এইটা বলেনি, ওইটা বলেনি। এটার কারণটা হচ্ছে সিম্পলি এটা একটা দিনলিপির মতো। কোনো দিন নিয়ে হয়তো ২ পৃষ্ঠা লেখা আছে জাস্ট। বাট ওই দিনটা ডিজার্ভ করে যে ওই দিনকে নিয়ে এট লিস্ট আমি ২০ পৃষ্ঠা লিখি। তো ওই ডিটেইলসে আমি যাই নাই। আমি ওকে। রেকর্ডটা রাখছি যাতে আ ভবিষ্যতে যদি কখনো ঐরকম সময় পাই, তাহলে এখান থেকে ধরে হয়তো আমি আ এটা পূর্ণ করতে পারবো। একটা পূর্ণ ভার্শনের দিকে হয়তো যেতে পারবো। তো এটা কখনোই পপুলারাইজ করা, মানুষের কাছে পৌঁছানো, দ্যাট ওয়াজ নট দ্য মানে ইনটেন্ট। তারপরেও বই যাই বিক্রি হয়েছে আমার মনে হয় মানুষের আগ্রহের দিক থেকে মানুষজন নিয়েছে। আবার জুলাই নিয়ে অনেকে অনেক ধরনের গবেষণা কার্যক্রম বা বিভিন্ন ধরনের কার্যক্রম করার জন্য এটা অ্যাজ এ রেফারেন্স হিসেবে তারা আ কিনেছে। বাট এটার প্রচারণা আ এটা প্রকাশনা থেকেও করা হয় নাই। আমিও মানে প্রচারণা নিয়ে আলাদা করে কোনো প্ল্যানিং বা কিছুই প্রমোশন
করা হয় নাই। ইভেন বইমেলাতেও সেভাবে আমি যাই নাই, বা হয়তো বই প্রকাশ করার পরে আর আলাদা করে কোনো কিছুই এই ফোকাস বইকে দিয়ে নিয়ে কাজ করা স্পেশালি হয়, ফোকাস হ্যাঁ। নিয়ে কিছু করা হয় নাই। আপনি এমনিতে ভাই দিনলিপি টাইপের এটা, আপনি কি তখন লিখতেন নাকি পরে মানে রিক্যাপ করে লিখছেন? সাধারণত আমার একটা প্র্যাকটিস হচ্ছে, এটা অনেকেই হয়তো ইয়া করে যে নোটে সবকিছু লেখা থাকে এবং নোটেই আমরা ফেসবুক পোস্টগুলো নোটে লিখে তারপরে ফেসবুকে পোস্ট পাবলিশ করছি, করেন পরে, হ্যাঁ। বা একটা প্রেস রিলিজ লিখতেছি, এটাও নোটে লিখতেছি, বা কাউকে আন্দোলনের সময় একটা টেক্সট করতেছে, আগে একটু নোটে গুছিয়ে নিচ্ছি। হুম, হুম, হুম। তো এই নোটে সবগুলো থাকার ফলে এটা মোটামুটি ওইখান থেকে রিকল করে ইয়া করা গেছে। গুছায় তারপরে পরে নিতে হ্যাঁ, পারছেন। বইটা যখন লেখা হয়, লেখার ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন তাদের সাথেও ওই দিনের পেপার এর নিউজগুলো সাথে সামঞ্জস্য রেখে ওইভাবে যাতে করে কোনো ডেট বা কোনো ইনফরমেশনের ল্যাকিংস না হয়, ওটা আচ্ছা। নিশ্চিত করার জন্য ওইভাবে এটা করা ভেরিফিকেশন হয়েছে করছেন আর কি। আরকি, হ্যাঁ। হ্যাঁ, ওইভাবে। আচ্ছা, যে মানুষটা আসলে ঐতিহাসিক একটা ঘটনা নিয়ে বই লিখেছে, সেই মানুষ মানে সরাসরি আপনাকেই যদি বলি, আসলে আপনি তো একটা ঐতিহাসিক ঘটনা নিয়ে বই লিখছেন। আপনি আসলে কোন টাইপের বই থেকে বেশি শিখছেন লাইফে? কোন টাইপের বই পড়ে বেশি ইনফ্লুয়েন্স হইছেন? আ আমি বেশিরভাগ আমি আমার একাডেমিক পড়াশোনা একেবারে মনোযোগ দিয়ে করিনি। মানে হুম, কখনোই করিনি আরকি। একাডেমিক পড়াশোনার মধ্যেও আমি চুজ করতাম যে ঠিক আছে, এটাতে পলিটিক্যাল বা কমিউনিকেশন, হুম, আমার তো লিঙ্গুইস্টিকস এ ছিলাম আমি। আ ওইটাতে আমার ইন্টারেস্ট, আমি ওইটা হয়তো একটু পড়ার চেষ্টা করতাম। আ বেশিরভাগ ইতিহাসের বই পড়া হয়েছে, পলিটিক্যাল উম আ বই পড়া হয়েছে। আ মা সাহিত্যে আমি খুব একটা আ আগ্রহ পাই নাই। কিছু হয়তো পড়া হয়েছে, বাট সাহিত্য আমি খুব একটা পলিটিক্যাল অ্যান্ড হিস্ট্রি এর মধ্যেই ছিলাম, এবং আমাদের স্টাডি সার্কেল ক্যাম্পাসে মোটামুটি পলিটিক্সকে কেন্দ্র করেই, হুম। পলিটিক্স, দর্শন, ইতিহাস এই জিনিসগুলোকে কেন্দ্র করেই কিছু পড়াশোনাটা হতো। বইয়ের নাম যদি বলেন যে, ধরেন আপনি এই বইগুলো থেকে পলিটিক্স শিখছেন বা এই আ নে ধ্যান জ্ঞান আপনি লালন করছেন। আমার মনে হয় যে পলিটিক্যালি আমি এনরিচ হইছি ওই সিরাজুল আলম খানের একটা বই আছে। আচ্ছা। আমি সিরাজুল আলম খান বলছি সম্ভবত। হুম, হুম, হুম। তারপরে আমুদ ছফার একটা বই আছে 'যদ্যপি আমার গুরু'। আ ওইটা তো আই থিংক যারা পলিটিক্স করে শুরুতে ওইটা দিয়েই শুরু করে পড়া। তো এই বাট সিরাজুল আলম খানের সময়ের আমি সিরাজুল আলম খান বলছি সহ আরো কয়েকটা বই হুম, আছে। ওই সময়টাকে আমি খুব ভালোভাবে পড়ার চেষ্টা করেছি আরকি। কারণ ওইটা আ এবং ওইটা আমার কাজেও লেগেছে গণঅভ্যুত্থানের হুম। সময়। কারণ ৭১ এর ওই ইভেন্ট গুলার সময় তারা কিভাবে ডিসিশন গুলো নিত, কিভাবে বাস্তবায়নগুলো করত প্রোগ্রাম। এই যে কর্মসূচি খুব ডিটেইলস আছে যে রাস্তায় ইট বিছিয়ে হরতাল বাস্তবায়ন করা। এই জিনিসগুলো থেকে, এবং থট প্রসেসটা কিভাবে ওয়ার্ক করত, আচ্ছা, নিউক্লিয়াসটা আচ্ছা। কিভাবে কাজ করত। এই জিনিসগুলো থেকে আই থিংক এই আগ্রহটা আমার তৈরি হয়েছিল, এবং ওইটা পড়ার ফলে আম ওই সময়টা বোঝার চেষ্টা করেছিলাম আমি। এবং ওই সময় আগ্রহ পেয়ে ওই সময়কার আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে একটা পত্রিকার আর্কাইভ আছে। হুম, একেবারে ১৯৫০ সাল থেকেই মোটামুটি। আ মাঝে অনেকগুলো সময় নাই, বাট হুম। পত্রিকার একটা পুরাতন পত্রিকা, হাতে নিলে ছিঁড়ে পড়ে যাবে এরকম। তো আমি তখন আগ্রহ পাই যে ওইগুলো আমার পড়া দরকার। তো আ আমি তখন একটা স্পেশাল অনুমতি লাগে। আ আচ্ছা। ওই ওই অ্যা পুরনো সেকশ ওই মানে সেকশনটা হুম, অ্যাক্সেস করার জন্য। তো ওইটা আমি রেফারেন্স নিয়ে, আমার এক প্রফেসরের থেকে রেফারেন্স নিয়ে আমি গিয়ে আ ওই সময়টা আমি জানার চেষ্টা করতেছিলাম যে ওই সময়টাকে কিভাবে একেবারে বাকশাল পর্যন্ত, হুম, হুম, মুক্তিযুদ্ধের আগে থেকে। তো ওইটা আই থিংক যে ওই পড়াটা আমাকে বেশি এনরিচ করেছে। হুম, হুম। আ একটা গণ আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও, আ এবং আমার পলিটিক্যাল বোঝাপড়ার ক্ষেত্রে ওই সময়ের পড়াটা আমার কাজে লেগেছে। আচ্ছা। বর্তমান সময়ে যারা আ আ লেখক আছেন, তাদের মধ্যে এরকম কি কেউ আছে যাদের বই আপনি আগ্রহ নিয়ে পড়েন? ২-৩ জন লেখকের নাম যদি বলেন? আ ১ম এ তো বললাম যে সাহিত্যে আমার খুব একটা আসলে আগ্রহ ইন্টারেস্ট নাই। আ এবং বর্তমান সময়ের মধ্যে আ বদরুদ্দিন উমরের বই আমার পড়া হয়। এর বাইরে খুব একটা, তিনিও তো মারা গেলেন হুম, কিছুদিন আগে। হুম। এর বাইরে খুব একটা আমার পড়া হয় না। বাট আমি একটু খোঁজ খবর রাখার চেষ্টা করি যে আ কোন জনরায়, কোন সাহিত্যিকরা এখন লেখালেখি করতেছেন। বিশেষ করে ফেব্রুয়ারি মাস আসলে বইমেলার সময়টাতে এটা নিয়ে আলোচনা হয় বেশি। রিভিউ-টিভিউ দেখার চেষ্টা হুম, করি হুম। আরকি। বাট খুব একটা পড়া হয়ে ওঠে না আরকি। আচ্ছা, ভবিষ্যতে কোনো বিষয় আছে যেটা নিয়ে আসলে আপনি লিখতে চান বা লিখতে ভয় পান, এরকম কি কোনো টপিক আছে? ২ টা প্রশ্ন। একটা হলো আপনি লিখতে চান এমন কোনো টপিক আপনার আছে? যেটা প্রথম বললেন যে এই বইয়ের ইংরেজি অনুবাদ করতেছেন, এর বাহিরে? হ্যাঁ, এটার ইংরেজি অনুবাদটা করতেছি কারণ অনেক এই বা দেশের বাইরে যখন বিভিন্ন জায়গায় যাই, অনেকে আগ্রহী যে আসলে জানতে চায় যে বাংলাদেশে কি হইছে।
এবং এটা তো এত বড় ইভেন্ট, এটা আসলে 2 মিনিটে 5 মিনিটে বলার মতো বিষয় না। তো এই জন্য আমি ভাবলাম যে এটা ইংরেজি অনুবাদটা করা প্রয়োজন। আর হচ্ছে এর বাইরে আমার ইচ্ছা আছে যে যখন আমি হয়তো অবসরে যাব, তখন এই পুরো হিস্ট্রিটা নিয়েই আরো ডিটেলিং করা। এখন তো জাস্ট হচ্ছে একটা আর্কাইভ, এবং জাস্ট এই গণভ্যুত্থানের এখানে 36 দিনের লেখা আছে। এটা শুরুই হয়েছে আন্দোলনের শুরুর দিন থেকে, বাট এর আগেও তো আমার একটা লম্বা জার্নি আছে, এবং অনেকগুলো আন্দোলনে অর্গানাইজারের ভূমিকায় আমি ছিলাম, এবং আমি জেলেও গিয়েছি। তো ওই সময়ের মানে মেকিং এর সময়টাও আই থিঙ্ক গুরুত্বপূর্ণ, এবং মানুষের ওইটাও জানা। গণভ্যুত্থানের ইতিহাসটা আসলে অনেকবার অনেকের কথা মানুষ জানে, কিন্তু মোটামুটি হয়তো কম বেশি আছে, বাট জানে। কিন্তু এর আগের স্টোরিটা হয়তো অনেকেই ফিল্ড গুলো কোত্থেকে তৈরি হয়েছে, হ্যাঁ, ফিল্ডটা কিভাবে তৈরি হয়েছে, প্রেক্ষাপটটা কিভাবে রচিত হয়েছে, বা এই যে মানুষগুলো কিভাবে, তো অনেক ধরনের কথা আছে না যে এরা ট্রেনিং নিয়ে আসছে, বাট এটা তো এত ইজি না একটা মানুষের। তো আমি আমার 18-19 বছর বয়স থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত, আন্দোলনের সংগ্রামের সাথে জড়িত, এবং এখন আমার বয়স 28 বছর বয়স। তো আমার এই 10 বছরের একটা হিস্ট্রি আছে, এবং আমি যে মানুষটা আপনারা হয়তো দেখছেন যে গণভ্যুত্থানে এসে নেতৃত্বটা দিছি, বা এটা আমি কেন করতে পারলাম, এই ক্যাপাসিটিটা আমার কিভাবে তৈরি হয়েছে, ওইটার একটা হিস্ট্রি আছে, এবং কালেকটিভ একটা হিস্ট্রি আছে। ক্যাম্পাসে আমাদের একটা, যে এই সময় ফ্যাসিবাদের সময় কোথাও কেউ কথা বলে না, সেই সময়টাতে 15-20টা ছেলেপেলের একটা রেজিস্ট্যান্সের একটা হিস্ট্রি আছে, এতবার মাইর খাওয়া, জেলে যাওয়া, তারপর আবার ক্যাম্পাসে ফিরে আসা। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে লিখে যাওয়া উচিত ফর আওয়ার নেক্সট জেনারেশন। তো আমি একটু অবসর সময় পেলে হয়তো ওইটাতে হাত দিতে পারি। একটা দল ধরেন ওয়ার্ল্ড কাপ জিতলো, বিশ্বকাপ জিতলো, আমরা মনে করি যে 1 মাস বিশ্বকাপ হয়েছে, 1 মাসে একটা দল বিশ্বকাপ জিতছে, তা কিন্তু না। তার এর আগে লং টাইম স্ট্রম আছে, যেটা জাপানকে নিয়ে আমরা শুনি, প্রায় ওদের 100 বছরের একটা পরিকল্পনা নিয়ে ওরা আগাচ্ছে। হ্যাঁ, যে ওরা 30-এ সেমিফাইনাল খেলবে। হ্যাঁ, যেমন ওই আগের বিশ্বকাপে যখন মরক্কো সেমিফাইনালে গেল, আমরা সবাই ভাবছি যে আরে মুসলিম দেশ বলে আমরা সাপোর্ট করি, কিন্তু আমরা সবাই ভাবছি ওরা বাই লাখ চলে গেছে। বাট আমি যখন যুবকের মন্ত্রণালয়ে ছিলাম, আমি মরক্কোতে গিয়েছি, আমি তাদের রয়্যাল ফুটবল একাডেমি একটা আছে, এটা দেখে আমি মানে আমি ভাবছি, আমার মনে হচ্ছে ওরা তো ওয়ার্ল্ড কাপ জেতা ডিজার্ভ করে, মানে ওরা এইভাবে কাজ করতেছে। ওদের এইবারও খেলা ওরা প্রায় $2 বিলিয়ন দিয়ে একটা ফুটবল একাডেমি তৈরি করছে। ফুটবল একাডেমির মধ্যে 5 স্টার হোটেল আছে, মানে এরকম ক্যাপাসিটি ওদের। তো সবার তো এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক থাকে, এমনি এমনি কেউ চলে আসে না। হয়তো আমাদের কাছে ইনফরমেশনের অভাব আছে, বা ওই হিস্ট্রিগুলো কেউ ক্লোজ সার্কেল বা যারা রাজনীতি সচেতন, তারা কিন্তু আমাদের আগের হিস্ট্রিটা জানে, যারা নজর রাখতো, যারা দেখতো। বাট ম্যাসিভ স্কেলে ওটা জানার বা ইয়া করার, বলারও সেভাবে সুযোগ হয়নি আর কি। আচ্ছা, ওই যে আগের একটা প্রশ্নের একটা অংশ, কোন টপিক আছে কি যেটা নিয়ে আসলে লিখতে ভয় পান? না, আমার মনে হয় না স্পেসিফিক। আমি হয়তো রাইট টাইমটা ইম্পর্টেন্ট। অনেক কিছু হয়তো সবসময় বলা যায় না, এবং আমি গণভ্যুত্থানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলাম, সরকারে ছিলাম। সবকিছু হয়তো সবসময় বলা যায় না, হয়তো রাইট টাইমটা ইম্পর্টেন্ট, বাট ভয় পাই না লিখতে বা বলতে কখনোই। ভয় পেলে আসলে আপনাদের দিয়ে এত বড় কাজও হতো না। ওইটা একটু সমালোচনাও আছে যে আউটস্পোকেন, সবকিছু বলে দেয়। আমরা ওটাকে দেখি ট্রান্সপারেন্সি হিসেবে। আচ্ছা, আপনি মোটামুটি একটা উত্তর দিচ্ছেন, তারপরও আমরা প্রশ্নটা করি। 24-এর আন্দোলনের আগে আপনার পড়াশোনা কেমন ছিল? মানে তখন কি আসিফ মাহমুদ বেশি পড়ুয়া ছিল, নাকি 24 আন্দোলনের পরে, যেহেতু তখন আপনার রেসপন্সিবিলিটি অনেক ছিল? আমার মনে হয় পড়ার দিকটা আন্দোলনের আগেই একটু পড়াশোনা করতাম, আন্দোলনের পরে আসলে সুযোগ পাইনি। বাট আমার মনে হয় নেসেসারিটা এখন বেশি, মানে এখন জানাটা আরো বেশি মানে গুরুত্বপূর্ণ, কারণ গুরুত্বপূর্ণ কিছু রোলে ছিলাম, সামনেও যাওয়ার সম্ভাবনা আছে। তো জানাশোনাটা না থাকলে এটা হয়তো আমি আমার রোলটা ভালোভাবে প্লে করতে পারবো না। বাট পড়ার দিকটা বেশিরভাগ হয়েছে এই আন্দোলনের আগেই। বিশেষ করে স্টাডি সার্কেলগুলো আমাকে অনেক এনরিচ করছে আমার মনে হয়। সেখানে হচ্ছে 200-300 পৃষ্ঠার একটা বই পড়তে হচ্ছে না, বাট একটা ব্রিফ পেয়ে যাচ্ছি, বা ডিসকাশন হচ্ছে, এবং এটা ইন্টারাকশনের থ্রুতে কিন্তু আরো ভালো। আরো একটা বই মেমোরিতে গেঁথে যায়, জিস্ট বের হয়ে আসে, বোঝাপড়াটা আরো বেটার হয়, এবং আউট অফ টপিকও কিছু ডিসকাশন হয়, এবং রেলেভেন্ট অন্যান্য বইয়ের সাথে, অন্যান্য হিস্ট্রির সাথে, অন্যান্য দেশের ইতিহাসের সাথেও এটা কম্পেয়ার করা যায়। তো ফলে ওই সার্কেলটা গুরুত্বপূর্ণ ছিল, যে সার্কেলটা থেকে আমরা ক্যাম্পাসে যে সার্কেলটা আমরা একসাথে বড় পলিটিক্যাল হইছি। অ্যাক্টিভিজম করছি, হয়তো অনেকে জাস্ট পড়াশোনাটাই করছে, পলিটিক্যাল অ্যাক্টিভিজম করে নাই। তো এই সার্কেলটা গুরুত্বপূর্ণ ছিল, এবং নট
নেসেসারিলি যে স্টাডি সার্কেল, টিএসসি তে হুম, বসে 4-5 জন আড্ডা দিচ্ছি, চা খাচ্ছি, ওর মধ্যেও ডিসকাশন হচ্ছে যে এই বই নিয়ে কি অবস্থা, অমুক ওই জায়গায় একটা ঘটনা হুম, ঘটছে, হুম, হুম। এই দেশে একটা আন্দোলন হয়েছে। এইগুলোর মধ্য দিয়ে একটা আম, একটা বেড়ে ওঠা আর কি। আপনাদের সময় কাটছে আর কি। আচ্ছা, আপনার সাথে সাথে কি এই যে 24-এর আন্দোলনে যারা যুক্ত ছিলেন, এই সবার অবস্থা কি একসাথে এমন হইছে? কারণ বলতেছি আমাদের 24 গণ অভ্যুত্থানের আগে বুক ইন্ডাস্ট্রির অবস্থা একরকম ছিল। 24-এর পরবর্তী একরকম। আমরা নিজেরা অনেক সময় আলোচনা করে বলি হয়তো 24-এর আগে যারা রাস্তায় নামতে পারতো না, বাসায় থাকতো, তারা বই পড়তো, বাসায় বসে কি করবে? কিন্তু এখন তো তারা রাস্তায় নামতে পারতেছে। ইস্যুটা কি এমন? নাকি আপনার আসলে অন্য কোনো অ্যানালাইসিস আছে? না, বই পড়ার বিষয়টা আমার মনে হয় যে যত দিন যাচ্ছে তত কমে আসতেছে আস্তে আস্তে, নাকি? আমার তো মনে হচ্ছে যে এখন মানুষের মধ্যে হয়তো এখন হুম, হুম, স্কেলটা বেশি, মানুষ বেশি, হুম, হুম। ফলে বাট ওই যে একটা প্রবণতা বই পড়ার, সেটা হয়তো আমি আমি ইয়াংদের মধ্যে মানে খুব একটা একদমই কম, হ্যাঁ, হ্যাঁ। কমে গেছে, আমি দেখি না। বা নাকি পড়ার ধরন বললেও একটু বোর হয়ে যায়, বা অনেকে এখন রিভিউ বা হচ্ছে ইউটিউব রিভিউ দেখে ফেলে, আম, আহ, মানে সময় দিতে চায় না আর কি খুব একটা ওই জায়গাটা, বা হচ্ছে এই যে এখন আবার সোশ্যাল মিডিয়ার কারণে হুম, হুম। এগুলোর মধ্যে বেশি এঙ্গেজ থাকে, এই বই পড়া, খেলাধুলা, এখানেও তো এগুলো পড়ে। কমে আসতেছে। মানে সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ, তো সোশ্যাল পড়ে। মিডিয়ার মাধ্যমে পড়ে, মানে আমি দেখি তার যে মানে এখন মোর রিভিউ পড়ে মানুষ, মানে হ্যাঁ, বই হ্যাঁ। পড়ার থেকে রিভিউ পড়ে সহজে জেনে যায়। বই পড়ার ধরন তাইলে বদলে গেছে, এটা বলতে পারি। হ্যাঁ, মানে মানুষ আমার কিন্তু মনে হচ্ছে পড়তেছে। জেনারেশনের সাথে সাথে চেঞ্জ হচ্ছে আর কি, মানুষের হ্যাঁ, হ্যাঁ, চয়েস, চেঞ্জ মানুষের হচ্ছে। ইন্টারেস্ট এবং মানুষের টাইম দেওয়ার যে ক্যাপাসিটি, হুম, হুম। সবকিছু একটা পরিবর্তন আসতেছে, এবং এই যে ই বুক বা হ্যাঁ, হ্যাঁ। ডিজিটাইজেশনের কারণে। আচ্ছা, বই নিয়ে যদিও আপনি খুব বেশি কথা বলতে আগ্রহী না, তারপর একটা প্রশ্ন করি। সেটা হলো একটা বই মানুষের জীবন চেঞ্জ করে দেয়। আমরা এটা শুনি বা বলি। এটা কি আসলে খুব সুন্দর একটা কথা নাকি আসলেই এটা সত্য? হ্যাঁ, চেঞ্জ করতে পারে কেউ যদি এত বেশি ইনফ্লুয়েন্সড হয় কোনো বই দ্বারা। আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে কালেকটিভ পড়াশোনাটা, বোঝাপড়াটাই হয়তো বেটার আর কি। বাট কিছু বিষয় তো আছে, কিছু মুভি আছে যেটা হয়তো একজনকে অনেক বেশি ইন্সপায়ার করে। কিছু বই আছে যেটা হয়তো, বা কিছু ইভেন্ট আছে মানুষকে অনেক বেশি ইন্সপায়ার করে, তার লাইফ চেঞ্জিং একটা হুম, ইভেন্ট হুম, হুম। বা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়, এটা তো অবশ্যই আছে, অনেকের ক্ষেত্রে সত্য। ভাই, আপনি যেহেতু একটা রাজনৈতিক দলের এবং আপনাদের ক্ষমতা কেন্দ্রিক আসলে চিন্তাভাবনাও আছে। কখনো যদি আপনারা ক্ষমতায় যান অথবা সেই সুযোগ পান বা ব্যক্তিগতভাবেও যদি কখনো ক্ষমতা আবার আসে হাতে, তখন আপনি বই পড়ুয়া নেশন তৈরিতে আপনার ভূমিকা কি থাকবে? কোনো প্ল্যান আছে? বা অতীতেও তো আপনি দায়িত্বে ছিলেন। তখন আসলে আপনার কোনো এরকম না, আমার মনে হয় কার্যক্রম এটা খুব গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকদের এই জিনিসটাতে দৃষ্টি দেয়া। আমি যখন সরকারে ছিলাম, আমি বাংলাদেশের আমি যখন উত্তরবঙ্গে গেলাম, আমি হুম, হুম, দেখলাম যে অনেকগুলো উপজেলা কেন্দ্রিক একটা ইন্ডেক্স থাকে যে হুম, হুম। শিক্ষার হার কত। আমি দেখলাম 37%, 30% এরকম অবস্থা। আচ্ছা। পরে আমি একটা উদ্যোগ নিয়েছিলাম যে প্রত্যেকটা, আমাদের কিন্তু জেলা পর্যায়ে লাইব্রেরি আছে, উপজেলা পর্যায়ে সরকারের কোনো লাইব্রেরি নেই। আমি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটা প্রজেক্ট নিয়েছিলাম যে উপজেলা পর্যায়ে আমরা লাইব্রেরি করব। আচ্ছা। এবং জাস্ট আমার সময়কালের মধ্যেই মাত্র ৫ মাসে, এত দ্রুত তো সরকারি কোনো প্রজেক্ট হয় না। তারপরেও উপজেলা পরিষদগুলোতে ৪৫টা উপজেলা পরিষদে লাইব্রেরি করে আমি উদ্বোধন করেছি। আচ্ছা, প্রায় আচ্ছা, আচ্ছা। ৩,৫০০ স্কয়ার ফিটের একটা লাইব্রেরি। আ মা পুরো বইয়ের সংগ্রহ সহ আমরা উত্তরবঙ্গ কেন্দ্রিক সেটা ছিল। হুম, কারণ আমার মনে হচ্ছে ইনডেক্স দেখে যে যাদের শিক্ষার হার ৫০% এর নিচে সাক্ষরতার হার, সেই উপজেলাগুলোতে এটা করেছিলাম। এবং এটা প্রজেক্ট এখনো চলমান আছে। এটার নেক্সট টার্গেট ছিল যে ৫০০ উপজেলাতেই যেন উপজেলা পর্যায়ে একটা লাইব্রেরি থাকে। ৪৫ টা কি আপনি ৪৫ টা উপজেলায় করছেন এরকম? ৪৫টা উপজেলায় উদ্বোধন করে আচ্ছা, আচ্ছা, আ আচ্ছা, আচ্ছা। এসেছি, এবং এটা পরবর্তী ফেজটা হচ্ছে বাকি ৪৫০ উপজেলায় আ আ লাইব্রেরি করা। এবং আম আ আমার মনে হয় শুধু লাইব্রেরি, মানে এখন যে জেনারেশন হুম, আসতেছে, হুম, তারা লাইব্রেরি থেকে আরেকটু ইন্টারেকশন, মানে লাইব্রেরিগুলোকেও আরো ডিজিটালাইজ পদ্ধতিতে আরেকটু ইন্টারেকশন এর মধ্য দিয়ে মানুষ বইটাকে বুঝতে চায়, পড়তে চায়। হুম। আ তো এই জিনিসগুলোতে অনেক কাজ করার সুযোগ আছে। ভবিষ্যতে যদি আমরা পার্টি হিসেবে এবং ব্যক্তি হিসেবে সুযোগ পাই, আম অবশ্যই কাজ করব মানুষকে এনকারেজ করার জন্য, নিউ জেনারেশনকে বইয়ের সাথে পরিচিত করানোর জন্য এবং ফ্যাসিলিটিটা দেওয়ার জন্য। হুম, হুম, হুম। আমাদের আসলে অনেকেরই আগ্রহ আছে, কিন্তু একটা উপজেলা পর্যায়ে একটা লাইব্রেরি নেই একটা দেশে। এখন একটা উপজেলায় গড়ে জনসংখ্যা হচ্ছে ৪-৫ লাখ। ৪-৫ লাখ মানুষের জন্য আমার একটা লাইব্রেরি নাই। তো এটা খুবই দুঃখজনক। এটাকে আরো বেশি সহজলভ্য করা উচিত।
আচ্ছা, আপনার এখন অনেক দায়িত্ব আসলে, অনেক রেসপন্সিবিলিটির মধ্যে দিয়ে যেতে হয়। ব্যক্তিগত লাইফে আসিফ মাহমুদ আসলে কেমন? আপনার ১-২ টা অভ্যাস কি আছে যেটা আসলে মানুষ জানে না বা আপনার কাছেই মনে হয় আমার এই অভ্যাসটা খুব ভালো? এরকম হয় আর না? আমাদের তো হচ্ছে আমাদের লাইফ হচ্ছে পাবলিক লাইফ। কোনো কিছু লুকানোর সুযোগ নেই, লুকানোর প্রয়োজনও আমার মনে হয় না আছে। বাট আমার একটা ইয়ে হচ্ছে আমি একটু ফিটনেস আ এমন সচেতন। না যে হুম, হুম। সচেতন বাট এমন না যে ফ্রেক আরকি। কেউ আচ্ছা। থাকে না একদম মাসল-টাসল বানিয়ে ডাম্বেল। বাট আমি একটু আ আ নিজের ফিটনেস ধরে রাখাটাকে গুরুত্বপূর্ণ মনে করি। খাওয়া-দাওয়া কন্ট্রোল আ করেন নাকি খাওয়া-দাওয়া এক্সারসাইজ? আসলে খুবই বাজে অবস্থা আরকি। কোনো রুটিন-টুটিন নেই। বাট এট লিস্ট একটু খেলাধুলা করার চেষ্টা করা, একটু হাঁটাচলা করার চেষ্টা করা, একটু আ এটা আমার মনে হয় যে এটা প্রয়োজন। আ হুম, হুম। সবার জন্যই প্রয়োজন। কারণ আমাদের মানে যত দিন যাচ্ছে আমরা অনেক বেশি লেজি হয়ে যাচ্ছি। আপনি আমি হয়তো অনেকটা কাছাকাছি বয়সে। আপনি এই বয়সে জীবনের অনেকগুলো অধ্যায় দেখেছেন। অনেকগুলো আসলে চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে আপনি গেছেন। এবং আপনি এক পর্যায়ে মন্ত্রিত্বের দায়িত্বও পালন করছেন। যেটা আসলে বাংলাদেশের অনেকের বড় একটা স্বপ্ন পুরা জীবনের। ৭০-৮০ বছর কেটে যায় সে মন্ত্রিত্বের আশায় থাকে। আপনার কাছে জীবনের বা সাফল্যের সংজ্ঞা কি? সাফল্যের সঙ্গে আমার মনে হয় যে একটা আ মানুষের যে ভিশন থাকে হু, হু, সেটা তার জীবনে বাস্তবায়িত হতে দেখা। এখন এটাকে আমি ম্যাটেরিয়ালাইজ ভাবে বলা হয়তো কঠিন। কারো ভিশন থাকে যে, ওকে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিইও হব। হু, 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 বা কারো ভিশন থাকে যে, ঠিক আছে আমি বিলিয়নিয়ার হব। কারো ভিশন থাকে আমি মন্ত্রী হব। আ আবার কারো ভিশন থাকে যে, আমি একজন ভালো একাডেমিশিয়ান হব। তো এটা ব্যক্তি ভেদে হয়তো ডিফারেন্ট। বাট আম আ আমাদের স্বপ্নটা বাস্তবায়ন হুম, করাটা করতে পারাটাকেই আমি মনে করি সাফল্য। এখন এটা হয়তো বাইরে থেকে আমি দেখতে আমরা হয়তো ভাবতে পারি যে আ একজন মানুষের টাকা নাই। কিন্তু সে আবার ব্যক্তিগতভাবে ভাবতেছে সে স্যাটিসফাইড উইথ হুম, হিজ লাইফ। তো এটা তার জন্য তো সাফল্য। বা সে মনে করতেছে সে কনভিন্স যে সে। হুম, তো এটা বা এভাবে ডিফাইন করাটাই আই থিংক বেটার। আমরা হয়তো সাফল্যকে ম্যাটেরিয়ালাইজ ভাবে দেখি যে কার হুম, কত দামি গাড়ি আছে, কে মন্ত্রী হইছে, বাট সেটা তো তার আ মা নিজের অ্যাম্বিশনের বা নিজের ভিশনের আ শেষ পর্যায়ে নাও হইতে পারে। নাও হতে পারে। পার্ট হইতে বাট পারে। বাইরে থেকে আমি দেখে হয়তো ভাবতেছি যে ওকে বিল গেটস হচ্ছে সবচেয়ে সফল মানুষ। হুম, কিন্তু হুম। তার কাছে তো মনে নাও হইতে পারে যে এটা আমার সফলতা। হয়তো তার কাছে মনে হইতে পারে যে আমার ফ্যামিলিতে পিস হচ্ছে আমার সফলতার একটা মানদণ্ড। তো এটা ম্যাটেরিয়ালিস্ট ভাবে দেখার সুযোগ নেই আমার মনে হয়। আপনার ক্ষেত্রে যদি বলি, আপনি আসলে সফলতার কোন পর্যায়ে আছেন? আমি এটা ব্যক্তিগত জায়গা থেকে দেখি না। আ ওকে। আমি যখন ছাত্র রাজনীতিতে জড়িত হই তখন হয়তো আমাদের ইমপ্যাক্ট অনেক বেশি ছিল না। বাট স্বপ্নটা অনেক বড় ছিল যে একটা মা আ সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ আ দেখা। হুম, হুম, আমার বায়োতে এটা আছে যে মানে এটা অনেক জনপ্রিয় একটা উক্তি যে পৃথিবীটাকে আমরা যেমন পেলাম তার থেকে একটা বেটার প্লেস হিসেবে রেখে যেতে পারা। আ হুম, এবং আমার কাছে মনে হয় যে আ হয় না একটা কথা বলে মানুষ অনেক সময় যে আ অনেকেই জীবিত থাকতেই মারা যায়। হুম। আ কারণ তার বেঁচে থাকাটা কোনো আ ম্যাটার এক্সট্রা কোনো করে না এবং ভ্যালু ইমপ্যাক্ট এড করতেছে না। ইমপ্যাক্ট হ্যাঁ। ক্রিয়েট করে না। পৃথিবীতে এই ভ্যালু এড করতেছে না। হুম, তো আমি ঐরকম জীবন চাই না যে কখনো যে আমি বেঁচে আছি বাট আমি কোনো ইমপ্যাক্ট রাখতে পারতেছি না। আ ওইটাই আমার কাছে একদম মরে যাওয়ার মতো আরকি। তো আমরা যখন ছাত্র রাজনীতিতে ছিলাম অনেক চ্যালেঞ্জ ছিল, অনেক একেবারে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে শুরু করে আম আ হামলা, যেকোনো সময় মামলা, অ্যারেস্ট হওয়ার ভয়। ঝুঁকি বাট ছিল। তারপরেও একটা হুম, স্যাটিসফ্যাকশন ছিল যে ঠিক আছে আমি আমার ইন্টারেস্টের কাজটা আমি করতেছি। করতেছি। হুম, অনেক চাপ ছিল, ফ্যামিলি অনেক প্যারার মধ্যে আ ছিল। আ ফ্যামিলি থেকে অনেক চাপ ছিল সব দিক থেকে যে এগুলা কি করতেছে? মানে মানুষ তো এটা তো বাট আমার কাছে মনে হচ্ছিল যে আমি আমার কাজটা করতেছি। আমার একটা নিজের মধ্যে স্যাটিসফ্যাকশন ছিল। আমি জেলে গেলেও আমার ওই জেলে বসে আমার স্যাটিসফ্যাকশন ছিল যে না, আমি তো আমার কজ এর মধ্যে হ্যাঁ। আমি আছি। তো এটা আমার কাছে ইম্পোর্টেন্ট যে অ্যা আমার বেঁচে থাকাটা যেন ইমপ্যাক্টফুল হয় এবং একই সাথে আ আমি যেন ভ্যালুয়েট করতে পারি এই পৃথিবী মা প্রাইমারিলি তো আমার দেশ। হুম, হুম, আ হুম। আমি যেন ভ্যালুয়েট করতে পারি আ যেটা মানুষ ও মনে রাখবে এবং আ আমার জীবনটা একটা ওয়েস্ট হবে না আরকি। জাস্ট আসলাম আর গেলাম। মাঝখানে কিছু করলাম না। ১-২ টা স্বপ্ন পূরণের কথা বলতে পারেন যেটা আপনি আসলে বেঁচে থাকতে করে যেতে চান? আ আমি আসলে আমি দেখতে চাই বাংলাদেশটাকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করে যেতে চাই। এখন এটা একজন স্টেটসম্যান এর হয়তো আপনি দৃষ্টিভঙ্গি বা লক্ষ্য উদ্দেশ্য হিসেবে এটা আইডেন্টিফাই করতে পারেন। অ্যান্ড মা হয়তো আ অনেকে এটাকে বলতে পারে যে ইউটোপিয়া। বাট স্টিল আমার কাছে মনে হয় যে
আমরা বাংলাদেশের মধ্যে যে রাজনীতি করি, সরি বইয়ের প্রোগ্রামে আমরা রাজনীতি নিয়ে কথা বলতেছি, বাট আমরা অনেকটা নিজেদের মধ্যে, আমার অনেক সময় এটা খারাপ লাগে যে নিজেদের মধ্যে রাজনীতি করতেছি, জামাতের সাথে মারামারি, বিএনপির সাথে মারামারি, আওয়ামী লীগের সাথে মারামারি, তারপরে কে কোথায় কি করলো, কে কোথায় হাঁস খেলো, কে কোথায়, এগুলোর মধ্যে আমরা অনেক বেশি আসলে সীমাবদ্ধ হয়ে গেছি, যেখানে আমাদের পটেনশিয়াল কিন্তু অনেক বেশি অনেক বেশি, হ্যাঁ। এবং আমরা অনেক বেশি ব্লেসড। আমরা এমন একটা ভূমি জন্মগতভাবে এবং জাতিগতভাবে পাইছি, এটা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশ সবাই বলে যে বাংলাদেশে এখানে ঐতিহাসিকভাবে সবাই আসছে, কেন আসছে? কারণ সে যেখানে আছে ওইখানে হয়তো ডেজার্ট, ওইখানে হয়তো সে কিন্তু একটা বাঁচার তাড়না থেকে এখানে আসছে, এবং এই বাংলাদেশের কেন্দ্রিক এই যে একটা আগ্রহ মানুষজনের, সবাই এই যে বাতাসের মতো আসতেছে অতীতকাল থেকে, প্রাচীনকাল থেকে, কারণ হচ্ছে এই ভূমিটা ব্লেসড। মানে ভৌগোলিকভাবে যদি বাংলাদেশ পৃথিবীর অন্য কোথাও থাকতো এবং পাশে এরকম বড় বড় কান্ট্রি থাকতো, এতদিনে এটা এটা ইউরোপে থাকলে এটা ইউরোপের একদম লিডিং কান্ট্রি হতো, এটা ইংল্যান্ডের জায়গাটা পেতো, এই ভূমিটা, এই উর্বর এবং এই নদীমাতৃক ভূমিকাটা যদি ইউরোপে থাকতো। বাট স্টিল আমরা যে জিওপলিটিক্যাল জায়গায় আছি এটাও অনেক গুরুত্বপূর্ণ, এবং এখান থেকেও পুরো সাউথ এশিয়াকে নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু ওইটার জন্য ওই লিডারশিপ, ওই ভিশন নাই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আপনার শত্রুরা আপনাকে নিজের মধ্যে মারামারিতে ব্যস্ত করে রাখে, আর আপনি যদি আপনার সংসারের মধ্যে অশান্তি থাকে আপনি তো ফ্যামিলির প্রসপারিটি দেখতে পারবেন না, আপনার যদি দেশের মধ্যে অশান্তি থাকে আপনি তো দেশের বাইরে কান্ট্রি হিসেবে, নেশন হিসেবে বাইরে আসতে পারবেন না। ওই আপনার একটা ন্যাশনাল দৃষ্টিভঙ্গি নাই, অ্যাপ্রোচ নাই, আপনি কোনো একটা ইস্যু নাই যেটাতে সবগুলো পলিটিক্যাল পার্টি একমত হইতে পারে। ভারতে তো হইতে পারে, ইউএসএ তো হইতে পারে, তার তো ন্যাশনাল পলিসিতে সে তো একমত, সে বিরোধী দলে আছে কিন্তু সে ওইটাতে একমত, সে ওটাকে সাপোর্ট করতেছে। তো এটা যতদিন না হবে ততদিন বাংলাদেশ জাতি হিসেবে একটা ইম্প্যাক্টফুল নেশন এবং কান্ট্রিতে পরিণত হতে পারবে না। আমার ভিশন এটা, হয়তো এটা অনেকে ইউটোপিয়া বলতে পারে যে বাংলাদেশের দ্বারা এটা সম্ভব না কখনো, বাট আমি স্বপ্ন দেখি আর কি। ওকে ভাইয়া, আজকে যদি আপনার কাছে একজন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন স্টুডেন্ট এসে বলে, ভাই আমি দেশের জন্য কি করতে পারি, আপনি তাকে কি পরামর্শ দিবেন? এটা ডিপেন্ড করবে যে তার সম্ভাবনা, তার আগ্রহ, তার ক্যাপাসিটির উপরে। এখন আমি সবাইকে বলবো না সবাই রাজনীতি করা দরকার, সবার রাজনীতি করার প্রয়োজন নাই। সবাই রাজনীতি করলে এটা কেওস ছাড়া আর কিছু হবে না। এবং আমাদের সবগুলা সেক্টরেই যদি আমরা জাতি হিসেবে উৎকর্ষ সাধন না করতে পারি তাহলে শুধু পলিটিক্স দিয়ে কিছু আসা যায় না আসলে। আমাদের ভালো একাডেমিশিয়ান লাগবে, আমাদের ভালো ডাক্তার লাগবে, ভালো ইঞ্জিনিয়ার লাগবে। ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার বলতে জাস্ট ঢাকা মেডিকেল বুয়েট থেকে পাশ করাটাই আমি বোঝাচ্ছি না, কারণ আমাদের এই অঞ্চলের ইঞ্জিনিয়াররা তো অনেক বড় বড় স্থাপত্যশিল্পী, স্থাপত্যশৈলী তৈরি করছে ষোড়শ শতাব্দীতে, সেও তো ইঞ্জিনিয়ার, তো সে তো আর বুয়েট থেকে পড়ে নাই। বাট এখন তো আমাদের ইঞ্জিনিয়াররা ইম্প্যাক্ট রাখার মতো কিছু তো করতে পারতেছে না, হয়তো আমাদের বড় বড় কাজগুলোর জন্য চায়নার ইঞ্জিনিয়ারদেরকে আনা লাগছে। তো আমি ওইটা মেন করছি না, আমি মেন করতেছি গ্লোবাল কম্পিটিশনে এর জন্য। এখন তো পুরো পৃথিবীটা একটা গ্লোবাল কান্ট্রির মতোই অপারেট করে, সেখানে আমরা কতটুকু আসলে আমাদের প্রফেশনালরা, আমাদের একাডেমিশিয়ানরা কতটুকু ভূমিকা রাখতে পারতেছে, ওই ক্যাটাগরিতে ওই স্ট্যান্ডার্ডের মানুষ তৈরি করা, প্রতিষ্ঠান তৈরি করা, এটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, এবং আমি কাউকে গাইড করলে ওইটার জন্যই হয়তো করবো আর কি। আমার যতটুকু জ্ঞান আছে বা বোঝাপড়া আছে তার মধ্যে থেকে ওইটার জন্য গাইড করা, সাপোর্ট করার চেষ্টা করব। রকমারির সাথে আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে? মানে রকমারি কি আপনি চিনেন আসলে কবে থেকে? রকমারি থেকে আমি বই কিনছি আগে, এবং মানে কেউ যদি অনলাইনে বই কেনার কথা চিন্তা করে তাহলে প্রথম হয়তো রকমারির কথা, এখন কিন্তু রকমারি শুধু বইয়ে নাই। চিন্তা করবে আর কি। এবং এর আগে কোনো এরকম ইন্টারাকশন তো হয় নাই, একজন সাধারণ পাঠক হিসেবে হয়তো বইটি কেনা হয়েছে। এমনিতে রকমারিকে যদি আপনাকে মূল্যায়ন করতে বলা হয়, আপনি আপনার জায়গা থেকে রকমারির জার্নি, রকমারির অ্যাক্টিভিটিস সবকিছু, আমি মনে করি যে অ্যাজ এ প্রতিষ্ঠান রকমারি খুব ভালো কাজ করছে, এবং এই যে বইয়ের অ্যাভেলেবিলিটি তৈরি করা, বিজনেস তো বিজনেস ওইটা, বাট একটা কজও তো আছে, একটা ইম্প্যাক্টও আছে, ওইটা গুরুত্বপূর্ণ, এই যে অ্যাভেলেবিলিটিটা তৈরি করা। এবং এখন হয়তো আরো অনেক প্ল্যাটফর্ম অনেকে আসতেছে, বাট এই মার্কেটটা তৈরি করাতে, এই অভ্যাসটা নিয়ে যাওয়াতে, এই যে মনে করেন এখন মোবাইল ব্যাংকিং এ তো অনেকগুলো প্রতিষ্ঠান আছে, বাট সবাই বিকাশ দিয়ে চিনে এটাকে, তো ওইরকম ইম্প্যাক্ট তৈরির ক্ষেত্রে রকমারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ভাই আমরা আলোচনার প্রায় শেষের দিকে একটা কমন প্রশ্ন আমরা সকল লেখককেই করি, আপনাকেও করি। যদিও আপনি আপনার প্রকাশিত একটা বই এবং আপনি লেখক হিসেবে নিজেকে দাবি করতে রাজিও না। লেখক হিসেবে আপনি নিজেকে 10-এ কত দিবেন? আপনি আপনার বই প্রকাশিত বইকেও রাখতে পারেন নাম্বারিং, আপনার সোশ্যাল মিডিয়ার পোস্টও রাখতে পারেন। লেখক জিনিসটা তো আসলে আমি মনে করি না যে লেখক উপাধিটা আমি ডিজার্ভ করি। কারণ মানে পৃথিবীতে বিভিন্ন জনরায় বিভিন্ন বিখ্যাত লেখকরা আছেন। তাদের লেখা যখন পড়ি আর আমার লেখা কিছুই না। এবং আমার মূলত আমি তো এই ব্যাকগ্রাউন্ডের ব্যক্তি না। ফলে বইটা মোটামুটি এক ধরনের ইতিহাসের দিনলিপির মতো করে আসছে। এখানে হুম, খুব বেশি সাহিত্যিক কম্পোনেন্ট নাই। এখানে খুব বেশি রসালো কিছু নাই। জাস্ট র হিস্ট্রি এখানে বা আমার দৃষ্টিভঙ্গিতে বা আমার অভিজ্ঞতাটা এখানে আমি লেখার চেষ্টা করছি। ফলে জাস্ট আমার মনে হয় যে এটা মার্কিং করার মতো আ আ ইয়া নাই। কারণ একজন লেখককে আমরা যেভাবে চিনি তার আ একটা লেখার শৈলী থাকবে, একটা আ আ ভঙ্গি থাকবে একটা। তো ওইটা তো তৈরি হওয়ার মতো তো একটা বই দিয়ে আসলে তবুও হবে না আপনি আরকি। আপনাকে একটা মার্কিং দেন। 5 আচ্ছা, পাশের থেকেও একটু বেশি আরকি। না 5 তো পাশের স্ট্যান্ডার্ড। বাংলাদেশে একটু কম আরকি। আচ্ছা, আজকে আমরা আ আ আয়োজন এখানেই শেষ করব। তবে শেষ করার আগে আপনি পাঠকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমাদের আ বই পড়া উচিত। বিশেষ করে বর্তমান তরুণ প্রজন্ম জেন জি, জেন আলফা। আ আমাদের পূর্ববর্তী আমাদের ইতিহাস, ঐতিহ্য আ জানার জন্য বই পড়া উচিত। একই সাথে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য বই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে আ যাদের যেই বিষয়ে আগ্রহ আছে বা যেই বিষয়ে ভবিষ্যতে কাজ করার আ ইচ্ছা আছে। যেমন আমি রাজনীতি করি। আমি রাজনৈতিক বই, ইতিহাস, দর্শন এগুলো আমি মনে করি আমার আরো পড়া উচিত, আরো জানা উচিত। যেটা আমার রাজনৈতিক বোঝাপড়াকে এনরিচ করবে। ফলে আমি যখন দেশের জন্য কাজ করতে যাব এটার একটা আম সুফল আমি পাবো। ঠিক একইভাবে যাদেরই যেই বিষয়ে আগ্রহ আছে, আম যেই বিষয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছা আছে, সেই বিষয় সংক্রান্ত আ বই পড়াশোনা করা উচিত এবং এর বাইরেও আ আম আ সাহিত সাহিত্যের সাথেও পরিচিত হওয়া উচিত। কারণ আমার মনে হয় যে সাহিত্যের পড়াশোনাটা একজন মানুষকে আরো সৃজনশীলভাবে চিন্তা করতে সহযোগিতা করে। পাঠক, আজকের গল্প এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ লেখক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে লেখক আছেনের পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। 6 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।